আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মনস্টার সিরিজের পার্ট 3। এর আগের পর্বে আমি পার্ট 1 এবং পার্ট 2 শেয়ার করেছিলাম। সেটা যদি না দেখে থাকেন, দেখে তারপর পার্ট 3 দেখবেন, না হয় কিছু বুঝতে পারবেন না। আগের পার্ট 2তে আমরা দেখেছিলাম যে প্ল্যান করে সিসি ক্যামেরা যুক্ত একটি পেন রাখে লিয়ের কাছে, যেটা আবার সেই খুঁজে বের করে। এটা দেখে সবাই ভাবতে থাকে যে আসলেই কি লি একজন সিক্রেট এজেন্ট। তখনই আমরা দেখতে পাই যে তাকে একটি রুমে নিয়ে যায়, আলাদা রুমে নিয়ে যায়, গিয়ে তাকে প্রশ্ন করতে শুরু করে এবং তাকে প্রশ্ন করে যে তুমি কি আসলেই এজেন্ট, বা এইসব প্রশ্ন করতে থাকে যে তুমি কেন এসেছো এখানে। তখন আমরা দেখতে পাই যে লি খুব শান্তভাবে উত্তর দিচ্ছে যে না, আমি কোনো এজেন্ট নই, আমি একজন নর্মাল মানুষ। তখন আমরা দেখতে পাই যে বলছিল যে তুমি এখানে আর ট্রেনিং করতে পারবে না, যেহেতু তুমি রুলস ভেঙেছো তাহলে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। তখন লি বলতে শুরু করে যে আমাকে প্লিজ একটি ফোন দেন, আমি কারোর সাথে আপনাদের কথা বলিয়ে দিচ্ছি। তখন যে দিতে চায় না, তাদের ট্রেনার এসে বলতে থাকে যে দিয়ে দাও। তখনই আমরা দেখতে পাই যে পেনির সাথে নাতানের মার অনেক ভালো সম্পর্ক ছিল। তারা একজন আরেকজনের সাথে গল্প করছিল একটি পেন্টিন নিয়ে। পেনি এখানে আমরা দেখতে পাই যে পেন্টিন বিক্রি করত, আর যেটা সে ফ্রিতেই নাতানের মাকে দিতে চাচ্ছিল। তখনই নাতানের মার ফোন আসে, আর এই ফোনটা করেছিল লি। তখনই আমরা দেখতে পাই যে লি খুব সুন্দর করে নাতানের মার সাথে কথা বলছিল। নাতানের মা বলছিল যে কোন বেওকুফ আছে যে তোমাকে এখান থেকে বের করে দিবে, দাও আমার কাছে ফোন দাও, আমি বলে দিচ্ছি। তখনই আমরা এইসব শুনতে পাই যে বলে দেয় যে ওকে যেন ওই জায়গা থেকে বের করে না দেওয়া হয়, ওকে আমি খুব ভালো করে চিনি। ছেলেটি অনেক সহজ সরল প্লাস বুদ্ধিমান, তুমি তাকে কেন এই সব ঝামেলায় ফাঁসাচ্ছ, আর আগে থেকে ওর সাথে লাগা বন্ধ করে দাও। তখনই যে ওকে ম্যাম বলে ফোন কেটে দেয় আর লিকেও ছেড়ে দেয়। এখানে আমরা দেখতে পাই যে তার চেহারা দেখার মতো ছিল। পরদিন থেকেই তাদের খুব ভালো ট্রেনিং শুরু হয়ে যায়, আর খুব জোরদার ট্রেনিং চলতে থাকে। এখানে ট্রেনিংয়ের জন্য জিনা ফিট ছিল না, সে এই অনুযায়ী অনেক দুর্বল ছিল। সে খাবার খাওয়ার সময় তার হাত কাঁপছিল। তখনই সে বলতে শুরু করে যে এই বিষয়ে আমাদের প্রতিবাদ করা উচিত, এই চাকরির জন্য কি এত ট্রেনিং দরকার, আর আমরা কি এখানে পুলিশের ট্রেনিং করছি নাকি, আমরা তো সাধারণ একটা জবের জন্য আবেদন করছি। তখনই দেখা যায় যে তার পিছনে ছিল তার ট্রেনার। তখন তার ট্রেনার সবাইকে প্রশ্ন করতে শুরু করে যে তোমাদের কি মনে হয় যে এই ট্রেনিংগুলো কি আসলেই প্রয়োজন। তখন আমরা দেখতে পাই যে লি জিনার সাইড নিয়ে বলে দরকার তো না, তারপরও আমাদের মনোশক্তির জন্য বা আমাদের মনোযোগ বৃদ্ধির জন্য ফিজিক্যাল ট্রেনিংটা আসলেই প্রয়োজন, আর এই ফিজিক্যাল ট্রেনিং থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তখন আমরা দেখতে পাই যে এইসব কথা সে বলার কারণে জিনা তার উপর অনেক বেশি রেগে যায়, কারণ সে ফার্স্টে যখন বলেছিল যে দরকার না, তখন জিনা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তখন জিনা সরি বলতে শুরু করে স্যারকে। স্যার জিনাকে বলে যে চিন্তা করে নাও, তুমি যদি ট্রেনিং না করতে চাও এখান থেকে চলে যাও। তখন জিনা বলে যে না স্যার, আমি ট্রেনিং করব। পরের দিন তাদের কুকিং কম্পিটিশন শুরু হয়ে যায়। তখন দেখি স্যার বলে যে তোমরা তোমাদের পছন্দ মতো জুটি চুজ করতে পারো। সবাই সবার মতো জুটি চুজ করে, কিন্তু জিনার পিছনে কেউই দাঁড়ায় না। সবাই যখন পিছন ফিরে তাকায়, তখন জিনাও তাকিয়ে দেখে তার সাথে কেউই ছিল না। তখন টিচার তাদের পছন্দ মতো কিছু লুক জিনার টিমে দিয়ে দেয়, বলে যে ওভার লুক হলে চলবে না। তখন আমরা দেখতে পাই যে এন্ট্রি চলে এসেছিল তার পক্ষে। এখানে সবাই কুকিং করছিল, কিন্তু লির যে টিমটা ছিল তারা কিন্তু কুকিং পারতো না, কারণ লিয়ের সাথে যে রুহি ছিল, রুহি কোনো কিছুই রান্না করতে পারতো না। অন্যদিকে জিনা হয়তো খুব ভালো কুকিং করতো, সে খুব তাড়াতাড়ি কাজগুলো করে ফেলছিল। এটা দেখে লি ভাবছিল যে আমরা হয়তো ভুল করে ফেলেছি যে রুহির টিমে এসে। পরের সিনে মজু চলে আসে খাবার টেস্ট করতে। সে সবার খাবার দেখে
জিনাটা টেস্ট করে, আর জিনার খাবারটাই অনেক সুস্বাদু হয়। তারা টেস্ট করে জিনাকে ফাস্ট করিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই যে যে অ্যান্ড্রিউর সাথে দেখা করে আর তাকে প্রশ্নপত্র দিয়ে দেয়, কিন্তু এখানে অ্যান্ড্রিউ মানা করতে শুরু করে। সে বলে যে আমি নিজের মেধায় ফার্স্ট হতে চাই, নাকি চিটিং করে। তখন আমরা দেখতে পাই যে কে আবুল তাবুল বুঝিয়ে তাকে রাজি করিয়ে ফেলে, তার ব্রেইন ওয়াশ করে যে তুমি যদি পাস না করো তোমার বাবার কাছে যেতে পারবে না। পরের সিনে আমরা দেখা যায় তাদের মার্কিং দেওয়া হয়, যেখানে জিনা ফার্স্ট হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই যে এই জিনা ফার্স্ট হওয়ার কারণে বা তার র্যাঙ্কিং আগে যাওয়ার কারণে সে খুশি ছিল। অন্যদিকে লি অ্যান্ড্রুকে সন্দেহ করতে শুরু করে যে আমরা এত পড়ালেখা করার পরও ফার্স্ট হতে পারি না, আর তুমি বারবার না পড়ালেখা করে কেমনে ফার্স্ট হয়ে যাও। তখন অ্যান্ড্রু বলতে থাকে যে ব্রিলিয়েন্টদের পড়াশোনা করতে হয় না, তাদের ব্রেনে আগে থেকেই সব কিছু থাকে। এসব বলে সে চলে যায়, কিন্তু লিয়ের সন্দেহ থেকেই যায়। পরের দিন তাদের মার্শাল আর্ট শুরু হয়ে যায়। এখানে লি জিনা একজন আরেকজনের চুল ধরে টানাটানি করতে শুরু করে। অন্যদিকে পেনি তার নেক্সট টার্গেটের জন্য কেকের সাথে ফ্লার্টিং করার জন্য যায়। সেখানে গিয়ে সে গলফ খেলতে চায়, কিন্তু তার গলফ খেলার পোজ দেখে কেকে বুঝে যায় যে সে ভালো করে গলফ খেলতে পারে না। তখন সে তাকে গলফ খেলা শিখিয়ে দেয়, কিন্তু পেনি যেভাবে ভাবতে থাকে যে সে হয়তো তার সাথে ফ্লার্টিং করবে বা তাকে পাত্তা দিবে, কিন্তু এরকম কোনো কিছুই হয় না। সে এখান থেকে চলে যায়। এই প্ল্যানটা পেনির কাজে আসে না। পরের সরাসরি কোর্টে দেখানো হয়, যেখানে যে কথা বলছিল তাদের ডুডো কোম্পানি আর অন্য কোম্পানির সাথে তাদের একটি কেসের বিষয়ে। এই কেসটি সে এনে তার স্টুডেন্টকে দিয়ে দেয় যারা এই ট্রেনিং করছিল। তখন আমরা দেখতে পাই এখানে কিছু সিসিটিভি ফুটেজ দেখানো হয়, যেখানে ওই রাতের তাদের লিক করা কিছু ফুটেজ দেখানো হয় যে তাদের একজন লোক তাদের কাছ থেকে সব কিছু নিয়ে অন্য কোম্পানির কাছে বেচে দিয়েছিল। এই বিষয় নিয়ে সে একটি সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে গাড়িতে করে ওই লোকটি যাচ্ছিল যে তাদের ফুটেজ বিক্রি করেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে এই কেসে তারা একটি টিম করে দিয়েছে, কিন্তু ওই টিমে শেরিল নামের একটি নতুন মেয়েকে অ্যাড করা হয়, যে লিয়ের সাথে গায়ে পড়ে কথা বলছিল, যেটা দেখে জিনা অনেক বেশি রেগে যায়। আর সে বলতে শুরু করে যে আমি তোমাদের টিমের সাথে কাজ করব না, আমি একা কাজ করব আর একা কাজ করে রিপোর্ট জমা দিয়ে দিব। এই বলে সে এখান থেকে চলে যেতে শুরু করে। তখনই সে একটি লাইব্রেরিতে চলে যায়। লাইব্রেরিতে গিয়ে সবগুলো বুক নিয়ে সে একাই চলে যায়, কিন্তু লি বলে আমাদেরও বইয়ের দরকার আছে, কিন্তু সে কাউকেই বই দেয় না। অন্যদিকে আমরা জেজেকে দেখি যে ডুডু কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করতে তার বাসায় আসে। তার বাসায় সে তখন খাবার খাচ্ছিল। জেজে এসে বলে যে এই কেসটিতে আমরা হয়তো সামনের সপ্তাহে জিততে পারি, জেতার 50% চান্স আছে। সেখানে ডুডু কোম্পানির চেয়ারম্যান বলতে তাকে 50% হলে হবে না, তুমি 100% জিতে দেখাতে হবে। আর সে খুব রাগান্বিত ভাষায় কথা বলে। তার ওয়াইফ জেজেকে বলে যে তুমি আমাদের সাথে খাবার খেয়ে নাও। তখন ডুডু কোম্পানির চেয়ারম্যান খুব বাজেভাবে তার ওয়াইফকে বকা দিতে শুরু করে যে তার চেয়ে নিচু ক্লাসের মানুষের সাথে সে খাবার খায় না। এটা দেখে জেজের গার্লফ্রেন্ড অনেক রাগান্বিত হয়ে যায়, আর সেও খাবার না খেয়ে উঠে যায়। পরের সিনে আমরা লি এবং অ্যান্ড্রুকে দেখি যারা কথা বলছিল। তখন লিয়ের ফোনে জেজের কল আসে। তখন লি শুনে ফেলে যে জেজে অ্যান্ড্রুকে তার সাথে দেখা করতে বলছিল। অ্যান্ড্রু জেজের সাথে দেখা করে অ্যান্ড্রুকে একটি পেনড্রাইভ দেয়, যে পেনড্রাইভের মধ্যে কিছু তথ্য ছিল যে ডুডো গ্রুপের, যার মাধ্যমে এই মামলার যে নোটিশ ছিল সেটা সে খুব ভালোভাবে করতে পারবে, আর সে ফার্স্ট র্যাঙ্কে থাকতে পারবে। তখন আমরা দেখি অ্যান্ড্রু এই বিষয়ে না করে, কিন্তু তারপরেও সে দিয়ে দেয়। অন্যদিকে লি বই পড়তে শুরু করে এবং এই বিষয়ে সে তদন্ত করতে শুরু করে। রুহিকে দেখি আমরা কারোর জন্য অপেক্ষা করছিল। এখানে আমরা জানতে পারি যে রুহি ছিল একজন সিক্রেট এজেন্ট। সে আসলে এনআইএতে ছিল। সে এনআইএ থেকে এখানে এসেছে কিছু তথ্য নেওয়ার জন্য, ডুডো কোম্পানির তথ্য। তখন সে বলতে থাকে যে এখানে আমার সন্দেহমূলক কোনো কিছুই পাচ্ছি না, কিন্তু লি নামের একটি লোক আছে যে খুবই চালু, তার সাথে হয়তো আমি কোনো কিছুতে পেরে উঠবো না, কিন্তু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি সব কিছু ঠিকঠাক করে নেব। এখানে আমরা দেখতে পাই আবার তারা প্ল্যানিং শুরু করে যে কিভাবে কি করবে। অ্যান্ড্রি লিকে বলে যে তুমি যতই চেষ্টা করো জিতবো তো আমি। লি বলে
দেখা যাবে বন্ধুর সময় হলে। তখনই আমরা দেখতে পাই যে দুই দল দুই দিকে মুভ করে চলে যায়। তখনই শেরেল যে কিনা অ্যান্ড্রুকে পছন্দ করতো সে পিছন ফিরে তাকিয়ে হাসতে থাকে। আর অ্যান্ড্রু এটা বুঝে যায় যে শেরেল তাকে পছন্দ করছে। তাকে রেস্টুরেন্টে ডেকে কথা বলতে শুরু করে, বলে লি কি প্ল্যান করছে এটা আমাকে জানাও, আমার এই বিষয়ে জানার দরকার আছে। তাহলে আমি তোমাকে আমার টিমে রেখে দেব আর তোমার নাম উল্লেখ করে দেব ওই অ্যাসাইনমেন্টে। তখন আমরা দেখতে পাই শেরেল সবকিছু বলে দেয় যে লি কি কি প্ল্যান করছে বা লি কি বিষয়ে কথা বলছে। তখনই আমরা দেখি যে লি আর রুহি একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তারা একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়। তখন তারা খুব স্পিডে গাড়ি চালাতে শুরু করে। তারা চিন্তা করে যে আমরা এত স্পিডে গাড়ি চালানোর পরেও নিচে পড়লাম না, তাহলে ওই মানুষটি আসলে মারা যায়নি যে স্টাফটি তাদের সাথে এই ঘটনাটি ঘটিয়েছে, ওই স্টাফটি মারা যায়নি। তখনই এখানে জিনা চলে আসে। সেও খুব স্পিডে গাড়ি চালিয়ে আসে। সে বলতে শুরু করে যে ওই স্টাফটি তো আসলে মারাই যায়নি, এই অ্যাক্সিডেন্টটা তো ঘটেনি, এটা একটি পরিকল্পিত প্ল্যান। তখন আমরা দেখতে পাই লি বলে, তোমাকে আমাকে জ্ঞান দিতে হবে না, আমি এটা অনেক আগে থেকেই জানি। তখন তাদের মধ্যে কিছুক্ষণ তর্ক বিতর্ক হতে শুরু করে আর একজন আরেকজনের সাথে কথা বলতে শুরু করে। তখনই ওই জায়গায় চলে আসে অ্যান্ড্রু। অ্যান্ড্রু এই বিষয়ে চিন্তা করছিল। তখন অ্যান্ড্রু বলে যে লি তুমি আমার আগে চলে এসেছো, তাহলে চলো আমরা দুইজন মিলে যাই। তখন আবার অ্যান্ড্রু বলে, তুমি কি ভাবছিলে আমি এই কথা বলবো? না মেরে দোস্ত, আমি এই কথা বলবো না, আমি বলবো যে আমি জিতবো। এর মধ্যে দিয়েই মনস্টার সিরিজের পার্ট 3 শেষ হয়ে যায়। পার্ট 4 যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নেক্সট পার্টটি নিয়ে আসবো।